আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় আন্তরিকতার সঙ্গে দ্রুত নিষ্পত্তি করতে চায় সরকার, জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বলেন, ডিএনএ রিপোর্ট আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে পবিত্র ঈদ উল ফিতরের আগেই আদালতে চার্জশিট দাখিল করা হবে। ঈদের পর শুরু হবে বিচার। এ ধরনের মামলার আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের দীর্ঘসূত্রিতা কমিয়ে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী। আরও জানাচ্ছেন সাদিয়া কানিজ। রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আইনগত সহায়তা অধিদপ্তর ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ, দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আইনসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে নানা প্রস্তাব দেন বক্তারা। এসব প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন আইনমন্ত্রী। কতদূর সম্ভব এগোনো যায় আমরা এটা দেখব। এ সময় তিনি বলেন, সারা দেশে ৪৫ লাখ মামলা ঝুলে আছে, এর মধ্যে ৮৫% সমাধানযোগ্য। আগামী ২ বছরের মধ্যে এ সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে বলেও জানান মন্ত্রী। ৪৫ লক্ষের মতো মামলা পেন্ডিং সারা বাংলাদেশে এখন, সুপ্রিম কোর্ট থেকে সহকারী জজ পর্যন্ত। সেগুলো ৮০% একদিনের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব, 20% ২-৩ দিনের মধ্যে এটা নিষ্পত্তি সম্ভব। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ দ্রুত শেষ করতে সরকারের সহযোগিতার আশ্বাস দেন আইনমন্ত্রী। রামিসার ডিএনএ আসতে ৭২ ঘন্টার বেশি সময় লাগবে না আশা করি, ইনশাল্লাহ। তদন্ত যে গতিতে আগাচ্ছে, আমরা ঈদের আগে যদি চার্জশিটটা দিতে পারি, ঈদের পরপর আমরা বিচারিক প্রক্রিয়া শুরু করতে প্রসিকিউশনের পক্ষ থেকে যতটা ডিউ ডিলিজেন্স দেখানো সম্ভব, এই বিচার শেষ করতে যতটা প্রত্যাশা পূরণ করতে আমরা সক্ষম হব। ডিএনএ রিপোর্ট ছাড়া চার্জশিট দিলে পরবর্তী সময়ে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে, তাই সব নিয়ম মেনেই বিচার কাজ শেষ করা হবে বলে জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান। আমাদের সেখানে কোনো রকম কার্পণ্য এখানে থাকবে না। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে রামিসার হত্যা মামলার আসামিকে সাজার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনমতের উপরে ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার কথাও জানান তথ্যমন্ত্রী। এদিকে পাড়ায় মহল্লায় গড়ে ওঠা স্কুল কলেজগুলো যেন সরকারি নীতিমালায় চলে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এ সময় আসন্ন ঈদকে সামনে রেখে সুবিধা বঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেন তথ্যমন্ত্রী। দেশের প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে সাজার আওতায় আনার জন্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আরো বেশি কার্যকরী আইন তৈরি করতে পারবো, যাতে সমাজ থেকে এই ধরনের অপরাধকে আমরা নির্মূল করতে পারি। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহের পথে রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টা ৫ রাজধানীর তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন তিনি। সফরে উপজেলার ধরারখাল পুনঃখনন, ৩ দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন ও স্থানীয় বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার এই সফরকে ঘিরে উৎসাহ বিরাজ করছে জেলার সুধী সমাজ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে। স্পোর্টস কার ও ইলেকট্রনিক ভেহিকল গাড়ির প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত প্রদর্শনীটি ঘুরে দেখেন তিনি। এ সময় আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন তিনি। গাড়ি চালিয়ে পরীক্ষাও করেন প্রধানমন্ত্রী। পরে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। আমাদের এই মুহূর্তে 5 ধরনের গাড়ি তৈরি হচ্ছে। আমাদের প্রথম হলো প্যাসেঞ্জার ভেহিকেল হচ্ছে। প্যাসেঞ্জার ভেহিকেলে আমাদের 3টা মডেল আছে। 2টা মডেল হলো একটু বড় টাইপের এসইউভি, একটা পিএইচইভি এবং ফুল ইভি, আর একটা হলো মিডিওকার ক্রস ওভার টাইপের একটা এসইউভি।
বিশ্বের 38টি দেশে একযোগে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক হাফ ম্যারাথন ওয়ান রান। ভোরে রাশিয়ান হিরো লিগের এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকার হাতিরঝিলে সম্পন্ন হলো এই প্রতিযোগিতা। ঢাকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 1000-এরও বেশি দেশি বিদেশি দৌড়বিদ। 1, 5, 10 ও 21.1 কিলোমিটার এই 4টি ক্যাটাগরিতে সব বয়সী প্রতিযোগীর জন্য উন্মুক্ত ছিল রেস। দৌড় শেষে হাতিরঝিল অ্যাম্পি থিয়েটারে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান প্রতিযোগীদের সঙ্গে গ্যালারিতে বসে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় আয়োজনের প্রশংসা করে ভবিষ্যতে ম্যারাথনে অংশ নেওয়ারও আগ্রহ প্রকাশ করেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, সবাই মিলে খেলা বান্ধব পরিবেশ তৈরি করতে পারলে সমাজের গুণগত পরিবর্তন সম্ভব। খেলাধুলার উন্নয়নে কাজ করছে সরকার বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। Such a lovely run, a half marathon, like the fact that I got to learn about the Bandarbon run, Cox Bazar, Chittagong. There's so many more. So inshallah next time maybe I'll join you and run. And definitely these should be encouraged more. There should be more participation of people of all abilities, people, men, women, whatever we can do to help them. So yes, to encourage keeping fit. আমরা চেষ্টা করছি আমাদের স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের স্পোর্টসকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা সবাই যদি মিলে আমরা একটি খেলা বান্ধব পরিবেশ তৈরি করতে পারি, তাহলেই আমরা আমাদের এই সামাজিক, এই পারিবারিক এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের এই সমাজের গুণগত পরিবর্তন আমরা আনতে পারবো। সরকারি দল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। সকালে বরিশাল নগরের একটি কমিউনিটি সেন্টারে মহানগর জামায়াতের 2 দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আইন ও সংবিধান দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাকে এমন করতে হবে যে ক্ষমতায় যাক সেই যেন জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। জামায়াতে ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সরকার পরিচালনায় যারা ডিপ স্টেটের দায়িত্ব পালন করেছে, ছল চাতুরি করে, লন্ডন কনস্পিরেসি করে, একই দিনে গণভোটার, জাতীয় ভোট কবে হবে, সবকিছু একটা ষড়যন্ত্রের ফল হিসেবে তারা কিন্তু সাজানো পরিকল্পনা। রাজনীতিতে কোনো অস্থিতিশীলতা, সংঘাত, বিশৃঙ্খলা, সহিংসতা জামায়াত ইসলামী আমরা চাইনি বলে আমাদের আপত্তি সত্ত্বেও আমরা একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন। ঐতিহ্যের রূপলাল হাউস কিংবা লক্ষ্মী ভিলা সবই এখন পাতি নেতাদের দখলে। প্রত্নতত্ত্ব বিভাগের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে এসব ভবন দিয়েছেন ভাড়া। রাজধানীর সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় চাঁদাবাজির অর্থ আদায়ের চিত্র ধরা পড়েছে আরটিভির ক্যামেরায়। বাজার, ফুটপাত কিংবা ঐতিহ্যবাহী ভবনে চাঁদাবাজিতে উঠে এসেছে স্থানীয় রাজনৈতিক নেতা, প্রশাসন ও বিআইডব্লিউটি এর নাম। বিস্তারিত রনি মজুমদারের প্রতিবেদনে। পাওনা টাকা নয়, ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্যেই চাঁদার টাকা তুলছে কামাল নামের এই ব্যক্তি। আরটিভির ক্যামেরা অনুসরণ করে থাকে। সূত্রাপুর, শ্যামবাজার, লালকুটিঘাট, ফরাজগঞ্জ, কাঠপট্টি এলাকায় বছরের পর বছর ধরে চলছে চাঁদা উত্তোলন। সরকার বদলায়, চাঁদা তোলার মানুষ বদলায়, থামে না চাঁদাবাজি। যদিও সরকারি জায়গায় অবৈধভাবে করছেন ব্যবসা, ব্যবসায়ীরাই বা কেন টাকা দেন তাদের? টাকা দেবে, এত কথা বলতে টাকা দে, এভাবে বলতেছে। মোহাম্মদ আলী, মুন্না আর সাথে আর 10 জন ছিল। ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, কায়েমের আন্ডারে শত কোটি টাকার সম্পদ এগুলো। পুলিশ এটার সাথে আমার মনে হয় সম্পৃক্ত থাকতে পারে। চাঁদার টাকা নিয়েও রয়েছে নাটকীয়তা। এমন একটি অডিও এসেছে আরটিভির হাতে। টাকাটা কারে বুঝতে মামা ফোন দিমু। চাঁদার টাকার ভাগ পায় কারা? সরল স্বীকারোক্তি স্থানীয় নেতা আব্দুল কাইয়ুম ও মোহাম্মদ আলীর। এই টাকাটা আমি তাদেরকে হালকা খরচ টাকা দিই। আমি বিআইডব্লিউতে দেই 40,000, হারে দেই 20,000। একটা মানুষ যদি যায়, তুমি যদি বুঝায় বইলা তার কাছে তুমি যদি 20 টাকা বা 50 টাকা নিতে পারো না, ওটা আমাকে আপত্তি নেই, কিন্তু কার কাছে জোর জবরদস্তি করতে হয়। সংবাদ পরিবেশন না করতে, সাংবাদিক ম্যানেজ করতে চেষ্টার কমতি ছিল না চাঁদাবাজদের। এগুলো করবেন না, সরকার পরিবর্তনের পর ঐতিহ্যবাহী রূপলাল হাউস ও লক্ষ্মী ভিলাও চলে যায় প্রভাবশালীদের দখলে। বাড়িতে সাধারণের প্রবেশ নিষেধ থাকলেও দিয়েছেন বাসা ভাড়া, গড়েছেন গোডাউন, বসিয়েছেন দোকান।
চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে মুখে কুলুপাটে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিআইডব্লিউটিএ বলছেন অবৈধ কাজে জড়িত নন তারা। আমার জানা মতে কোনো পুলিশ 10 টাকা আনে আমার জানা নাই, আমার নলেজ নেই। বিআইডব্লিউটি এর কোনো কর্মকর্তা কর্মচারীর নাম বেশি যদি বিক্রি করি গেলে যে অবৈধ সুবিধা নেয় তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর প্রত্নতত্ত্ব বিভাগ জানে না ঐতিহ্যের এইসব ভবন কারো দখলে আছেন কিনা। দায় এড়ালেন, তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে। আমি সেটা কোনো স্টেটমেন্ট এখন দিতে চাই না ভাই, আমি আগে খবর নিব, তারপরে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমি কালকেই লোক পাঠাবো। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের মুখপাত্র NM নাসিরউদ্দিন বলেন, অভিযোগের ঘটনাটি তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবেন। আমাদের লোকজনের সংশ্লিষ্টতার কথা সেটা যদি থাকে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে অবশ্যই সেটি খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি দখলদার মুক্ত হোক ঐতিহ্যবাহী এইসব ভবন। রনি মজুমদার, RTV, ঢাকা। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। সকাল থেকে কমলাপুর রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাট থেকে ঢাকা ছেড়েছে যাত্রীরা। ভিড় বেড়েছে রেল স্টেশনে, তবে শিডিউল বিপর্যয় না থাকলেও টিকিট না পাওয়ার অভিযোগ ছিল যাত্রীদের। রাজধানীর মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের বাড়তি ভিড় দেখা যায়। হাসান মাহমুদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাকিবুর রহমান। ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। সরকারি ছুটি শুরু না হওয়ায় যাত্রাপথের বিড়ম্বনা এড়াতে আগেভাগে গ্রামের পথ ধরছেন অনেক পরিবার। তবে যাত্রীদের অভিযোগ, অনলাইনে টিকিট পেতে ভোগান্তি পোহাতে হয়েছে। ঈদের সমস্যার কারণে একজনের টিকিট একজনের নিয়ে জায়গা জুলুম হয়, ছিনতাইকারী হয়, এই জন্য আগে থেকে পাঠাই দিতে দেয়। ট্রেনের স্টিমার ঠিক থাকে না। যে আলহামদুলিল্লাহ ভালো তো লাগবে সবারই। আমাদের উৎসব, দুইটা উৎসব দুইবার, আমার অবশ্যই ভালো লাগবে। ট্রেনের যাত্রায় আলহামদুলিল্লাহ ট্রেনের যাত্রা মোটামুটি স্বাভাবিক, যেহেতু টিকিট পাইনি দাঁড়িয়ে যেতে হবে আর কি। রেল স্টেশন পরিদর্শনে এসে সচিব জানান, ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারে খুবই তৎপর আছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই, মানে গত বছর এবং গতবার ঈদের মধ্যে আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। ভোগান্তি হলো, এখানে আমাদের এসি বাসের আগে ভাড়া ছিল, রেগুলার ভাড়া ছিল 400 টাকা, তো 50 টাকা ভাড়ায় যদি 450 করতো ভালো হতো। একটানা 100 টাকা ভাড়ায় ফেলছে। গাড়ি আসার সাথে সাথে টিকিট যাদের টিকিট কাটা হয়েছে ওরা টিকিট কেটে রওনা দিচ্ছে। আমার কাছে আসলে ভোগান্তি মনে হচ্ছে না। আমি আসলাম, একদম সাথে সাথে টিকিট পেয়ে গেছি এবং বাসও আছে। এখন আগামীকালকে থেকে হতে পারে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল, মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। সাকিবুর রহমান, RTV, ঢাকা। ঈদ এলেই বেড়ে যায় বাস ভাড়া। এ নিয়ে সরকার ও যাত্রীদের বক্তব্যে অমিল থাকলেও কর্তৃপক্ষের বেঁধে দেয়া ভাড়ার তালিকায় রয়েছে জটিল মারপ্যাচ। বিশেষজ্ঞরা বলছেন, বাস মালিকদের বাড়তি সুবিধা দিতেই ভাড়ার তালিকায় এই জটিল হিসেব। ঈদে বাড়তি ভাড়া আদায় নিয়ে সরকারের বক্তব্যকেও হাস্যকর বলছেন তারা। আর যাত্রী কল্যাণ সমিতি বলছে, বাস মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে সরকারের ভূমিকায় উৎসাহ পাচ্ছে পরিবহন মালিক ও শ্রমিকরা। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। ঢাকা সায়দাবাদ টার্মিনাল থেকে চট্টগ্রাম ভায়া কুমিল্লা ও ফেনীর দূরত্ব 242 কিলোমিটার। সরকারের বেঁধে দেওয়া কিলোমিটার প্রতি 2 টাকা 23 পয়সা হিসেবে ভাড়া আসে 539 টাকা 7 পয়সা। সঙ্গে 70% যাত্রী থাকা শর্তে টোল 12 টাকা 61 পয়সা। মোট ভাড়া 552 টাকা। এই হিসেব 51 আসনের বাসের ক্ষেত্রে। আর 40 আসনের বাসে সেই ভাড়া টোল সহ 704 টাকা। ভাড়া নির্ধারণের এই জটিল হিসেবেই ঈদে বেপরোয়া হয়ে ওঠেন পরিবহন কোম্পানিগুলো। অনলাইনে টিকিট দেখলাম, সরকারের থেকে টিকিট দেওয়া হচ্ছে 550 টাকা, এখানে আমার থেকে টিকিট চাইতেছে হচ্ছে 800 টাকা। ভাড়া হলো 350 টাকা, ভাড়া নিচে 450 টাকা। ইচ্ছে মতো ভাড়া আদায় শেষে দেন সরকারের এই ধোঁয়াশার হিসেব। 880 টাকা নির্ধারণ ভাড়া, তারা আগে 650 দিয়ে যেত যাত্রী বলছে, এখন নিচ্ছে 850 টাকা। তার ফলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। তো আমি আবার কাউন্টারকে জিজ্ঞেস করলাম, আপনি যে 880 টাকা 850 নিচ্ছেন কেন? তিনি বলেন যে আমরা 880
না 850-এ আমরা নির্ধারণ করে নিয়েছি। সারা বছর কম ভাড়ায় যাত্রী সেবা শেষে ঈদে সরকার নির্ধারিত ভাড়া আদায়কে হাস্যকর বলছেন বিশেষজ্ঞরা। ঈদের মৌসুমে আমরা শুনছি যে আপনার ন্যায্য ভাড়াটা নেওয়া হচ্ছে, ঈদের বাইরে স্বাভাবিক সময়ে কম ভাড়া নেওয়া হচ্ছে, আসলে বেশি বা কম কোনোটা নেওয়ার সুযোগ নাই। এই কথাগুলি বলা মাত্রই আসলে আমি মনে করি যাত্রীদের সাথে আপনি প্রহসন করছেন, তামাশা করছেন। এবং যারা আসলে পরিবহনের মালিক আছে তারা তো আসলে লোকসান দিয়ে এই পরিবহন চালাবে না, এটা বোঝার জন্য আসলে রকেট সায়েন্স বোঝার দরকার নাই। বলছেন বাস মালিকদের সুবিধা দিতেই সরকারি তালিকায় বাড়তি ভাড়া নির্ধারণ করে দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিশেষ করে পরিবহন খাতে যারা যুক্ত আছেন তাদেরকে আপনি আরও উৎসাহ দিচ্ছেন, অতিরিক্ত ভাড়া নেওয়া, এবং এই ক্ষেত্রে আপনি চাঁদাবাজিতে কিন্তু উৎসাহ দিচ্ছেন। এদিকে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে সড়ক মন্ত্রীর ডানে বায়ে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে নিয়ন্ত্রণের পরিবর্তে উৎসাহ প্রদান করার অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। সরকার সিদ্ধান্ত নিচ্ছে মালিক সমিতিকে নিয়ে, সরকার সিদ্ধান্ত নিচ্ছে শ্রমিক ফেডারেশনকে নিয়ে, সুতরাং এইবারও আমি ভয়াবহ একটা দুর্ভোগের আশঙ্কা করছি। ভাড়া নির্ধারণের এই জটিল সমীকরণের বিষয়ে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি হয়নি সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান। এমন অবস্থায় সহজ ও স্পষ্ট হিসেবে ভাড়া নির্ধারণে সরকারের নিরপেক্ষ হস্তক্ষেপের প্রত্যাশা যাত্রীদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 11 জন নিহত হয়েছেন। কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, এ সময় আহত হয়েছেন আরও 20 জন। দিনাজপুরের ঘোড়াঘাটের মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে 3 জন নিহত হন। সকালে রানীগঞ্জ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুপুরে যশোরে কাভার্ড ভ্যান, ইজি বাইক ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় পিকআপের চালক নাসির উদ্দিন নিহত হয়েছেন। জয়পুরহাট শহরে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাহফু নামের এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে। জামালপুরের বক্সিগঞ্জে একটি ওয়ার্কশপে লোহার গ্রিল মাথায় পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। কোরবানির ঈদকে সামনে রেখে এখনও পুরোপুরি জমে ওঠেনি রাজধানীর অস্থায়ী হাটগুলো। তবে ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট সহ সব হাটেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন পাইকার ও খামারিরা। ক্রেতারা হাটে আসলেও বেশিরভাগই দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তেই বেচাকেনা জমে উঠবে বলে আশা ব্যবসায়ীদের। এই মুহূর্তে গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিশুক হাওলাদার। মিশুক, হাটে পশুর আমদানি কেমন দেখছেন এবং এবারে পশুর দাম নিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের প্রতিক্রিয়া কি? জি ধন্যবাদ আপনাকে। আমি এখন অবস্থান করছি গাবতলীর ঐতিহ্যবাহী বড় গরুর হাট, গাবতলীর হাটে। এখানে মূলত আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এই বাজারের গাবতলী গরুর হাটের আনুষ্ঠানিকতা শেষ হলেও কিন্তু ক্রেতা সমাগম একেবারেই নেই। তবে ছুটির দিনে অর্থাৎ গতকালকে শুক্রবারে কিন্তু এই হাটে বেশ ক্রেতা সমাগম দেখা গেছে, কিন্তু আজকে অর্থাৎ শনিবারে কিন্তু একেবারেই ক্রেতা সমাগম নেই, ক্রেতা শূন্যই বলা চলে। এখানকার যারা ব্যাপারী এবং ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটাই জানিয়েছেন যে এখনও 4 দিন বাদেই পবিত্র ঈদুল আজহা, এখনও ওভাবে বেচা বিক্রি শুরু হয়নি। তবে সরকারি ছুটির পরেই তারা আশা করছেন যে সরকারি ছুটি শুরু হলেই বেচা বিক্রি তাদের বাড়বে। তবে যারা এখনও আমরা বাজার ঘুরে যেটা দেখলাম যে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু ব্যবসায়ীরা আসছেন তাদের গরু নিয়ে, কোরবানির পশু নিয়ে এই হাটেই আসছেন। এখনও বেচা কেনা তেমন নেই। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই গাবতলীর গরুর হাটকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু পুরো মনিটরিং করছেন এই বাজারকে, এবং সেই সাথে আরও 4-5 দিন এই গরুর হাটে যেহেতু গরু থাকবে, এই গরুকে সুরক্ষা দিতে কিন্তু মেডিকেল টিম তৎপর রয়েছে। এই ছিল মূলত আসলে গাবতলীর হাট থেকে সব শেষ। ধন্যবাদ আপনাকে।
ঈদ যত ঘনিয়ে আসছে ততই দেশ জুড়ে জমে উঠছে কোরবানির পশুর হাট ও খামার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক। যদিও বেচাকেনা এখনও কিছুটা কম বলে দাবি ব্যাপারীদের। একই সাথে গোখাদ্যের বাড়তি দাম আর সীমান্ত দিয়ে গরু অনুপ্রবেশের শঙ্কা কাটছে না তাদের। অন্যদিকে পশুর বাড়তি দাম নেওয়ার অভিযোগ ক্রেতাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদ উল আজহা। বিভিন্ন জেলায় এরই মধ্যে জমে উঠেছে পশুর হাট। পশুর পরিচর্যায় খামারগুলোতেও বেড়েছে শেষ সময়ের ব্যস্ততা। কুরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে ফরিদপুরের সবচেয়ে বড় টেপাখোলা পশুর হাট। ফরিদপুর ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে এখানে পশু নিয়ে এসেছেন খামারিরা। দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। হাটে সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কর্তামতো কিনছি, আর যদি আমার কর্তামতো হয় আরো কয়েকটা গরু কিনবো। 4 লক্ষ প্লাস দাম হয়েছে, আমি 6 লক্ষ টাকা দাম চাইতেছি। 2টা গরু আনছি, একটা বিক্রি করছি 1,60,000 টাকা। সাতক্ষীরার হাটগুলোতেও জমতে শুরু করেছে পশু কেনাবেচা। তবে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি পার্শ্ববর্তী ভারত ও মিয়ানমার থেকে গরু আসার শঙ্কায় লাভ নিয়ে দুশ্চিন্তা কাটছে না ব্যবসায়ীদের। প্রচুর বেচা কেনা হচ্ছে, তবে গরুর দাম অনেক বেশি। গরুর দাম আগুন, বাজার ভালো, খারাপ না। আমাদের বাজেটের চেয়ে বেশি মনে হচ্ছে। আপনি কি খুশি? হ্যাঁ খুশি। কোনো পকেট মার, কোনো স্প্রে পার্টি, কোনো মলম পার্টি বা জাল টাকার কোনো ছড়াছড়ি হচ্ছে কিনা, এগুলো পুরো নিশ্চিত করার জন্য আমরা এখানে দায়িত্ব পালন করছি। কুড়িগ্রামে প্রায় 10,000 ছোট বড় খামারে দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে 1,20,000 কুরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যা জেলার মোট চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিরা বা বিক্রেতারা যাতে সুস্থ সবল গরু বিক্রি করতে পারে এ ব্যাপারে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। ঝালকাঠিতে এবার কোরবানির পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে 30,234টি, যার যোগান দিতে ব্যস্ততা বেড়েছে জেলার খামারগুলোতে। আমরা গরুরে কোনো ফিড জাতীয় কোনো কিছু খাওয়াই না। প্রত্যেক বছরই আমরা 5টা-6টা বিক্রি করি। এবছরও আল্লাহর রহমতে 6টা আছে। ঈদকে সামনে রেখে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন খামার ও পশুর হাটে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন মিয়ানমার থেকে গরু আমদানি বন্ধ থাকায় স্বস্তির কথা জানিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। আর সমস্ত গরু হইলে আর দেশীয় গরু। আগে তো মাইমাতো আসলো, এখন তো মাইমাতো গরু আসে না। টেকনাফে এবার 274টি খামারে প্রায় 7,500 পশু প্রস্তুত করা হয়েছে। সুলাইমান কবির, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।